কর্ণাটকের ঘন জঙ্গল, যেখানে প্রতিটি পাতা এবং শিকড়কে পবিত্র বলে মনে করে এক আদিবাসী গোষ্ঠী। তাদের বিশ্বাস এই বন শুধু জমি নয়, এটা তাদের দেবতার আশ্রয়স্থল, পূর্বপুরুষদের শ্বাস এবং তাদের অস্তিত্বের মূল। কিন্তু ইতিহাস বলে মানুষের লোভ কোনোদিনও থেমে থাকে না। যে জমি আদিবাসীদের জন্য সংরক্ষিত ছিল, লোভে পড়ে সেই জমি এক রাজা দখল করতে আসে। তবে সে জানতো না যে এই বনে হাত বাড়ানো মানে সরাসরি দেবতাকে চ্যালেঞ্জ করা। সেদিন থেকে শুরু হয়েছিল এক মহাযুদ্ধ, মানুষ বনাম প্রকৃতির যুদ্ধ, লোভ বনাম বিশ্বাসের যুদ্ধ, যেখানে জঙ্গল হয়ে ওঠে এক প্রতিশোধের মঞ্চ। বলছিলাম সত্য মুক্তিপ্রাপ্ত মাইথোলজিক্যাল থ্রিলার অ্যাডভেঞ্চার মুভি কান্তারা দ্য লিজেন্ড চ্যাপ্টার 1-এর গল্প। তো চলো আর বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের রহস্য ভরা গল্পটি। कभी मत जाना बेटा। গল্পটি শুরু হয় বেশ কয়েকশো বছর আগে। কান্তারাতে তখন রাজা বিজেন্দ্রের রাজ্যকাল। তখন কান্তারা বাণিজ্যের জন্য খুবই প্রসিদ্ধ। বিজেন্দ্র সেই সময়টাতে ভাংরা রাজ্যের প্রতিষ্ঠা করেন। অন্যদিকে প্রকৃতির থেকে আলাদা বসবাস করা এক আদিবাসী গোষ্ঠী জঙ্গলে এক নদীতে মাছ ধরতে গিয়ে একটি পবিত্র পাথর খুঁজে পায়, যেটা তারা ঈশ্বরের পাথর মনে করে পুজো করতে শুরু করে। রাজা বিজেন্দ্র ওই আদিবাসী গোষ্ঠীর ওপরে হামলা করে, তাদের মাঝে কিছু মানুষকে হত্যা করে এবং বাকি সবাইকে ধরে তার ভাংরা রাজ্যের দাস বানিয়ে রাখে। এরপরে আবারও একদিন রাজা তার পুত্রকে নিয়ে নদীতে স্নান করছে। তখনই পাশে মায়াকার নামের এক বৃদ্ধ মাছ ধরতে দেখতে পায়। রাজার সৈন্যরা মায়াকারকে হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই রাজা তার কাছে এমন কিছু দেখতে পায় যা দেখে তার চোখ কপালে উঠে যায়, কারণ মায়াকারের কাছে ছিল মূল্যবান বিভিন্ন মশলা যা বাণিজ্যের জন্য খুবই প্রসিদ্ধ। রাজা জানতে চায় এগুলি সে কোথা থেকে পেয়েছে। মায়াকার বলে ঈশ্বরের মধুবন থেকে। এবার রাজা সেই মশলার খোঁজ করতে গিয়ে ঈশ্বরের মধুবনের খোঁজে বেরিয়ে পড়ে। সে মায়াকারের ফাঁদে পড়ে যায়। রাজা বিজেন্দ্র একটি শুকনো পড়ে থাকা গাছে আগুন লাগিয়ে দিতেই কলিকা দেবতা জেগে ওঠে। দেখতে দেখতে সমস্ত সৈনিকই চোখের নিমেষেই শেষ করে ফেলে। সেই সময়টা রাজার ছেলে রাজশেখর সেখান থেকে কোনো রকমে পালিয়ে ফেরে। একদিকে সেই আদিবাসী গোষ্ঠী সেই মূর্তিটি স্থাপন করে পুজো করতে শুরু করে, আর অন্যদিকে কারপ্পা আদিবাসী গোষ্ঠী রাজশেখরকে বাঁচিয়ে নিয়ে এবং রাজশেখরও তাদের কাছে কান্তারার সেই শক্তির ব্যাপারে বলে। রাজশেখর তাদের সাহায্যেই সে রাজ্যে ফিরে আসে এবং সে পুরো রাজ্যের দায়িত্ব নেয়। এরপরেই কেটে যায় বেশ কয়েক বছর, কিন্তু এখনও রাজশেখরের মন থেকে কান্তারার সেই ভয় কেটে উঠতে পারেনি। তাই সে রাজ্যের বাইরে দেয়াল তুলে দেয়। এরপরেই দেখা যায় একদিন কান্তারায় একটি গুহার মধ্যে ছোট্ট ছেলেকে খুঁজে পায় তারা। তার নাম দেয় বার্মা। অন্যদিকে আবারও রাজশেখরের একটি কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু সে নাড়াচাড়া করছে না জন্য কারপ্পা আদিবাসী প্রধানের স্ত্রীর বুকের দুধ খাওয়ালে সে নড়ে চড়ে ওঠে। যাই হোক, এরপরে কেটে যায় আরও বেশ কয়েকটি বছর। এতদিনে রাজার সন্তানেরাও প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে, আর আজ রাজা তার ছেলে কুলশেখরকে সিংহাসনে বসিয়েছে। কিন্তু কুলশেখর রাজা হওয়ার কোনো যোগ্যতাই ছিল না, কারণ সে ছিল মদক, নারীবাদ এবং দুর্নীতিগ্রস্ত। এই ব্যাপারে রাজশেখরও খুব ভালো মতোই জানত। তাই সে ছেলের হাতে সমস্ত ক্ষমতাও দেয়নি, ক্ষমতার সীমাবদ্ধতা রেখে দেয়। এমনকি বাণিজ্যের ভার তার কন্যা কনকাবতীকে দিয়ে দেয়। কুলশেখর এতদিন ধরে শুধু কান্তারার গল্প শুনে এসেছে, তাই আজ সে মন্ত্রীকে নিয়ে কান্তারায় যায় শিকারের জন্য। কান্তারায় ঢুকে শিকার শুরু করতেই সেখানকার আদিবাসী গোষ্ঠী তাদের উপর আক্রমণ করে। সেখান থেকে কোনো রকমে রাজা পালিয়ে গেলেও কয়েকজন সৈন্য সেখানে আটকা পড়ে যায়। এই হচ্ছে বর্মা, সেই ছোট্ট বাচ্চা ছেলেটি যে এত বড় হয়ে উঠেছে। এই গোষ্ঠীর একজন সে রক্ষক এখন। বর্মা তার সাথীদের নিয়ে পরিকল্পনা করে তারা কান্তারার বাইরে যাবে। রাজার এই সৈন্যর সাহায্যে তারা বাইরে গিয়ে বাইরের জীবনযাপন দেখবে, তারা তাদের থেকে কতটা এগিয়ে সেটি দেখবে। আর এই পরিকল্পনা করে তারা সত্যি ভিন্নার সাথে ভাংরা রাজ্যে প্রবেশ করে। সেখানে মস্ত বড় মন্দির বানানোর কাজ চলছে। পরিদর্শনের জন্য রাজকন্যা কনক সেখানে এসেছে। ঠিক তখনই সেখানে হঠাৎ করেই মৌমাছি আক্রমণ করে বসলে রাজকুমারীকে বাঁচানোর জন্য বর্মা তার উপরে চাদর দিয়ে দেয়। এখানেই তাদের প্রথম সাক্ষাৎ হয়। এরপরে তারা ভালো করে রাজ্য পরিক্রমা করে। সেখানে হঠাৎ করে তারা লক্ষ্য করেন তাদের জঙ্গলে যে সমস্ত সামগ্রী তারা তাদের রক্ষকের জন্য জঙ্গলের বাইরে রেখে আসতো, সেগুলি এখানে উচ্চ দামে বিক্রি হচ্ছে। এটি দেখেই তো কয়েকজন সেগুলি আবারও ফিরিয়ে নিতে চায়। আর এগুলি দেখে তখন সেখানকার মানুষ মনে করে তারা হয়তো চোর, যার জন্য এবার রাজার সৈন্যদের সাথে তাদের ঝামেলার সৃষ্টি হয়। আর অনেক চেষ্টা করার পরেও তারা অবশেষে এতগুলো সৈন্যর সাথে পেরে উঠতে পারে না। তারা সৈন্যদের হাতে ধরা পড়ে যায়।
রাজসভায় যখন তাদের জিজ্ঞেস করা হয় তারা কোথা থেকে এসেছে, তখন বর্মা কান্তারার কথা বলতেই সবাই যেন একটি হোঁচট খায়। সবাই বেশ অবাক হয়ে পড়ে। তাদের দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আর এরপরে তাদের উপরে অনেক টর্চার করা হয়। কিন্তু বর্মা বলে তারা চাইলে যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারে। মানে তারা সরাসরি রাজাকে চ্যালেঞ্জ করে বসে। যাই হোক, তাদেরকে কারাগারে বন্দি করা হয় আর তাদের নাকি অন্য দেশের নাবিকদের কাছে বিক্রি করে দেওয়া হবে, যার জন্য সেখানে এসে উপস্থিত হয় পাপু নামের এক ব্যক্তি। কিন্তু সে যখন জানতে পারে তারা সবাই কান্তারার বাসিন্দা, তখন তারও হাওয়া টাইট, কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। তাদের সাথে জেলে তখন কানাপ্পা নামের এক ব্যক্তিও ছিল। এই ব্যক্তি আসলে একজন শিল্পী। এই কারাগার, অস্ত্রশস্ত্র, বাড়ি, বিভিন্ন কিছু সে বানিয়েছে। কিন্তু রাজার জন্য যখন সে একটি জাহাজ বানিয়েছিল, সেটি জলে ডুবে যাওয়ার কারণে আজ তাকে কারাগারে বন্দি করা হয়েছে। বর্মা কানাপ্পার কাছ থেকে বাণিজ্যের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে। এরপরে বর্মা পেপেকে কলকে টানতে দেখে তাকে তাদের জঙ্গলের একটি জিনিস টেস্ট করায় এবং বাণিজ্যের অফারও করে। পেপে সেটি টেস্ট করে যেন আকাশে উড়ে যায়। সেও তার কথায় শুধু হ্যাঁতে হ্যাঁ মেলায়। বাণিজ্যের ব্যাপারে সমস্ত কিছু শিখিয়ে দেয় বর্মাকে। তাদের সাথে বাণিজ্য করার জন্য রাজিও হয়ে যায়। এরপরে বর্মা আবারও কান্তারাতে ফিরে যায়। সেই মশলা এবং বাকি সামগ্রী জোগাড় করে আবারও ভাংরা রাজ্যে ফিরে আসে। সেখানে বাণিজ্য করতে শুরু করে। আর এই ব্যাপারে রাজকুমারী কনক জানতে পারে, তাদেরকে ডেকে পাঠায়। তাদেরকে অনুমতিপত্র দিয়ে দেয় বাণিজ্য করার জন্য। এরপর থেকেই ধীরে ধীরে কীভাবে যেন কনকের সাথে বর্মার খুবই ভালো একটি সম্পর্কের সৃষ্টি হতে থাকে। তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। একে অপরের সাথে প্রায় সময় কথা বলতে দেখা যায় তাদের। আর এরপরেই আরও বেশি মশলার খোঁজে বর্মারা জঙ্গলের আরও গভীরে যেতে শুরু করে। একদিন তাদের পেছনে একটি বাঘও তাড়া করে। কিন্তু হঠাৎ করেই তারা লক্ষ্য করে বাঘটি ধীরে ধীরে বর্মার কাছাকাছি চলে আসে এবং তার চোখের দিকে তাকাতেই যেন বর্মার চোখেও আগুন জ্বলে ওঠে। এরপর পরে বাঘটি কেন যেন তাদের ছেলে দিয়ে চলে যেতে শুরু করে। বর্মাও তার পিছু নিতে শুরু করে এবং ধীরে ধীরে তারা জঙ্গলের একেবারে গভীরে গিয়ে পৌঁছায়। একটা সময় তারা এমন একটি স্থানে গিয়ে পৌঁছায় যেখান দিয়ে প্রবেশ করতেই তারা আবারও যেন পুরনো স্থানে ফিরে আসে। তারা বুঝতে পারে এটি সেই জঙ্গল যেটির ব্যাপারে তারা ছোটবেলা থেকে শুনে এসেছে, যেখানে তাদের প্রবেশ নিষেধ। বর্মা লক্ষ্য করে গাছে বানর ঝুলানো। সেটি নিচে ফেলতেই তারা নতুন একটি জিনিস লক্ষ্য করে। আর আমরাও দেখতে পাই এখানেই বসবাস করে সেই কারাপ্পা উপজাতির লোকেরা। এবার এই দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই, যেখানে বর্মারা যখন মারা যেতেই নেবে ঠিক তখনই সেই বাঘটি এসে তাদেরকে উদ্ধার করে। এরপরে তারা সেখান থেকে ফিরে আসে, কিন্তু আজকের এই লড়াইয়ে তাদের একজন সাথী মারা যায়। এরপরে আমরা আবারও অতীতে গিয়ে কারাপ্পা অধিবাসীদের ব্যাপারে জানতে পারি। তারা আসলে একটা সময় এখানে এসেছিল। এই কান্তারাতে এসে তাদের কাছে সাহায্যও চেয়েছিল, কিন্তু তাদের মনে ছিল অন্যই কিছু। তারা এখানে ঈশ্বরের মধুবনের ক্ষতি চাইতে এসেছিল, সেই শক্তি চাইতে এসেছিল। কিন্তু তারা জানতে পারে এখানে তারা যে শক্তির জন্য এসেছে সেই শক্তির পরিমাণ অপরিসীম। তাই তারা দেবকে বশীভূত করার চেষ্টা করে, যার প্রভাব প্রকৃতির ওপরে পড়ে। ব্যাপারটি কান্তারার উপজাতিরা খুব ভালো মতোই বুঝতে পারে, যার পরেই তাদের দুই উপজাতির মধ্যে সেই সময়টাতেও এক বিশাল লড়াইয়ের সৃষ্টি হয়। আর সেদিনও তাদের সাহায্যের জন্য সেই বাঘটি সেখানে এসেছিল, আর সেই বাঘটি কারাপ্পা উপজাতির সাথে লড়াই করেছিল। অন্যদিকে রাজশেখর এবং তার ছেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, কারণ কুলশেখর উপজাতি গোষ্ঠীদেরকে মারতে চায়, কিন্তু রাজশেখর তার বিপক্ষে, যার জন্য ছলনা করে কুলশেখর তার বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় যেন তিনি তার পথে না আসতে পারে। এরপরে কুলশেখর তার পুরো সৈন্যবাহিনীকে নিয়ে রাতের বেলায় কান্তারার উদ্দেশ্যে রওনা দেয়। এমনকি ঘুমন্ত অধিবাসীদের ওপরে আক্রমণ করে তাদের বাড়ি ঘর সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে ফেলে। সবার উপরে অত্যাচার করে, তছনছ করে ফেলে সমস্ত জঙ্গলটাই। এদিকে সবার উপরে যখন অত্যাচার হচ্ছে, তখন বর্মা ঘন জঙ্গলে। সে যখন ফিরে আসে তখনই সেই ধ্বংসলীলা দেখতে পায়। এমনকি বর্মার মাকেও কুলশেখর তার সামনেই হত্যা করে। এরপরে বর্মা এতটাই ক্রোধিত হয়ে যায় যে তার উপরে দেবতা বর করে, আর দেখতে দেখতেই সে কুলশেখরের সমস্ত সৈন্যকে ধূলিসাৎ করে ফেলে, আর সর্বশেষে সে কুলশেখরকেও মেরে ফেলে। এরপরে শোক পালন হয়ে গেলে যখন ভাংরায় শিবলিঙ্গ স্থাপন হবে, তখনই তারা দেখতে পায় শিবলিঙ্গের গায়ে ফাটার দাগ। তাদের কুলদেবতা নাকি নারাজ। তাদের রাজগুরু জানায় তারা যেহেতু কান্তারার দেবকে অপমান করেছে, তাই এটি হচ্ছে। এখন একমাত্র উপায় কান্তারার দেবকে শান্তন করা, তাদের উপরে ভরসা করা। তাই এবার কনক চলে আসে কান্তারায়। সেখানে এসে বর্মা এবং তার পুরো উপজাতি গোষ্ঠীর কাছে ক্ষমা চায়। এমনকি সে বলে তারা যে ঈশ্বরকে অপমান করেছে তার জন্য তারা প্রায়শ্চিত্ত করতে চায়। তাই ঈশ্বরকে তাদের ওইখানে স্থাপন করে সমস্তটা শুধরে নিতে চায়। আর অনেক রিকোয়েস্টের পরে অবশেষে বর্মারা রাজি হয়ে যায়, আর তারা সবাই মিলে উৎসব করে
তাদের ঈশ্বরকে নিয়ে ভাংরা রাজ্যে উপস্থিত হয়। সেখানে প্রচুর পুজো অর্চনার পরে ভাংরা রাজ্যে তাদের অবশেষে শিবলিঙ্গ স্থাপন হয়। অবশেষে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের দুই গোষ্ঠীর মধ্যে একটি ভালো সম্পর্কেরও সৃষ্টি হয়। এরপরে তারা নিজের নিজের জায়গায় আবারও ফিরে আসে। কান্তারার ঈশ্বর তখন ভাংরা রাজ্যের সেই মন্দিরে অবস্থিত। অন্যদিকে সকাল হতেই প্রকৃতির উগ্র রূপ দেখা দেয় কান্তারাতে। কয়েকশো বছর আগে ঘটে যাওয়া তাদের ঈশ্বরের উপরে কালো জাদু যেন আবারও হয়েছে। আর আমরা জানতে পারি সত্যি ভাংরাতে তাদের দেবকে বন্দি করা হয়েছে, যার জন্যই প্রকৃতির এই উগ্র রূপ। তোমাদের মনে আছে কনকের জন্মের সময় সে নড়াচড়া করছিল না? তখন আদিবাসী গোষ্ঠীর প্রধানের স্ত্রী যখন দুধ পান করায় তারপরেই সে নড়াচড়া শুরু করেছিল। মানে কনক তখনই তাদের অধিকারে চলে গিয়েছিল। রাজশোকারকেও তো ছোটবেলায় সেই গোষ্ঠী বাঁচিয়েছিল, তাই না? তাই সেও তাদের কথাই শুনছে। আসলে দেবতাকে বন্দি বানানোর জন্যই কৌশলে তারা ফন্দি করে দেবতাকে এখানে আনিয়েছে। এরপরে শুরু হয় ভয়ঙ্কর এক দৃশ্য। কান্তারার অধিবাসী গোষ্ঠী এবং ভাংরার সৈন্যদের মধ্যে শুরু হয় যুদ্ধ। একদিকে বর্মা তার দলবল নিয়ে রাজ দরবারে এসে উপস্থিত হয়েছে, অন্যদিকে কনক তার বাবাকে নিয়ে কালো জাদুতে ব্যস্ত। আর দেখা যায় একটা সময় রাজশেখরের শরীরে তার বাবা বিজেন্দ্রর আত্মা ভর করেছে। তাদের দুজনের মধ্যেই অপরিসীম শক্তির সঞ্চার হয়েছে। তাদের সাথে যুদ্ধের সময় বর্মা কিছুতেই কনক এবং রাজশেখরের সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে এসে পৌঁছায় মায়াকার। সে বর্মাকে সমস্ত কিছু দেখানোর জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেয় এবং সে নিজে কিছু সময়ের জন্য রাজশেখরকে থামিয়ে রাখে। অন্যদিকে বর্মা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে বড় একটি দানব ঈশ্বরের মধুবনের রক্ষা করছিল। অন্যদিকে মায়াকারের শক্তিও শেষ হয়ে গেলে কনক একটা সময় তাকে হত্যা করে। আর এদিকে বর্মা ঈশ্বরের দর্শন পায় আর তার সাথে সেই দানবের লড়াই শুরু হয়। একটা সময় যখন বর্মা ঈশ্বরের ত্রিশূল হাতে নেয় তখনই যেন সমস্ত কিছুই পাল্টে যায়। সেই দানব তাকে প্রণাম জানায়। এরপরে বর্মা আবারও যুদ্ধক্ষেত্রে চলে আসে। আর যখন সে রাজশেখরকে মারতে যাবে তখনই কনক সামনে এসে দাঁড়ায় এবং সে বলে, তুমি হাতে ত্রিশূল নিয়ে ঈশ্বরের দূত হয়ে ঈশ্বরের সৃষ্টি নারীকে হত্যা করতে চলেছ? সাহস থাকলে আমাকে হাত লাগিয়ে দেখাও। এই কথাতেই বর্মা যেন থেমে যায় এবং এরপরেই তার মাঝে কী যে হয়, সে এবার নারী শক্তিতে রূপান্তরিত হয়, যার পরে সে কনককে হত্যা করে এবং এর পরেই সে আবারও রাজশেখরকেও হত্যা করে। আর এই ঘটনা দ্বারাই দুষ্ট শক্তি হ্রাস পায়। এরপরে অধিবাসী গোষ্ঠী সেই পবিত্র পাথরকে আবারও আগেকার জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। এরপরেই বর্মাও সেই কুয়োতে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর গল্পটিও এখানেই শেষ হয়। এরপরে যা হতে চলেছে তা চ্যাপ্টার 2-তে দেখানো হবে। যাই হোক, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।